স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মর্মিতা। জাহিদ হোসেন জানাবো বার্তাপত্র সর্বশেষ। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় মাদ্রাসার 4 ছাত্র শিক্ষক আটক, কঠোর শাস্তির হুঁশিয়ারি মন্ত্রীদের। বুড়িগঙ্গার তীরে এমপি হাজী সেলিমের অবৈধ কোল্ড স্টোরেজ উচ্ছেদ, সরেছে মদিনা ট্যাঙ্কের গুদামও। বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি, শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাবে 100 পণ্য, 5 বছরে বাণিজ্য দ্বিগুণের আশা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুষ্টিয়ার জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসুদ মাদ্রাসার 2 ছাত্র ও 2 শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। কুষ্টিয়ায় আজ সংবাদ সম্মেলনে পুলিশ প্রশাসন জানায়, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারী মোহাম্মদ মুমিনুল হক ও ফয়জুল করিমের বয়ানে উদ্বুদ্ধ হয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার রাত 2টা 16 মিনিটে পাঞ্জাবি পাজামা পরা 2 জন কুষ্টিয়া পৌরসভার 5 রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠছে। একটু পরে তাদের হাতুড়ি চলে জাতির পিতার ভাস্কর্যের ওপর। দুর্বৃত্তদের আঘাতে ভেঙে যায় জাতির পিতার ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশবিশেষ। সিসিটিভির ওই ফুটেজ বিশ্লেষণ করে রবিবার কুষ্টিয়া জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র আবু বক্কর মিঠুন ও মোহাম্মদ সবুজ ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী পালিয়ে যেতে সহযোগিতাকারী ওই মাদ্রাসার 2 শিক্ষক মোহাম্মদ আলামিন ও মোহাম্মদ ইউসুফ আলীকেও গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ প্রশাসন জানায়, রাজধানীর ধোলাইপাড়ে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতাকারীদের বয়ানে উদ্বুদ্ধ হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে। এর পেছনে কেন হলো, কিভাবে হলো, কারা সহায়তা করলো, সেই বিষয়গুলো আমরা মনে করি খতিয়ে দেখতে হবে এবং সেটি আমরা তদন্তকালীন সময়ে খতিয়ে দেখব। সচিবালয়ের নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভাস্কর্যের বিরোধিতাকারী একজন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়ে বা তারই নির্দেশে ভাস্কর্য ভাঙচুর হয়। অনুসন্ধানের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম অরাজকতা আমাদের বাংলাদেশে আমরা করতে দেব না। আমরা কোনো ধরনের অরাজকতা বলেন, কোনো রকম ভাঙচুর বলেন, কোনো রকম একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে আমরা দিব না। আমরা যদি কেউ মনে করেন তারাই অনেক শক্তিশালী হয়ে গিয়েছেন, এটা তাদের ধারণা ভুল। দেশের বিভিন্ন স্থানে যেসব ভাস্কর্য আছে সেগুলির নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ এবং মানববন্ধন। প্রতিবাদে এসব কর্মসূচিতে অংশ নেন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছেন তারা। বরিশালে বেলা 11টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে তারা। ঘটনা ঘটেছে এটা কাঙ্ক্ষিত না। আজকের প্রজন্ম এই ধরনের ঘটনা মেনে নেবে না এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম এই ঘটনা মেনে নেবে না। আমরা যতদিন না পর্যন্ত এটা সুষ্ঠু বিচার হবে আমরা ঘরে যাব না। গাজীপুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করে মহানগর আওয়ামী লীগ ও জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন। সিলেটে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় ভাস্কর্য ভাঙায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। এরা কারা বাধা দিচ্ছে? যারা সত্তর ইংরেজিতে আমাদের স্বাধীনতার বাধা দিয়েছিল, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আল-বদর রাজাকার বাহিনীরা এবং মুসলিম লীগরা। শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
খুলনা নগরীতে বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগ। পরে দলীয় কার্যালয়ে সমাবেশ থেকে ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তার ভাস্কর্যের উপরে হাত পড়া মানেই বাংলাদেশের উপরে আঘাত আনা। আমি মনে করি যারা এই কাজ করেছে তারা বাংলাদেশের উপরেই কার্যত আঘাত এনেছে। মাগুরা জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। ফরিদপুর শহরের ইমামউদ্দিন চত্বর থেকে বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এছাড়া সুনামগঞ্জ, মৌলভীবাজার, পিরোজপুর ও ঝালকাঠি সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা ক্ষমাহীন অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে তাদের বিচার করা গণমানুষের দাবি। রোববার আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। এছাড়া একই ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বেশ কয়েকটি সংগঠন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর হয় শুক্রবার। এর প্রতিবাদে সারা দেশে শুরু হয় বিক্ষোভ প্রতিবাদ। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। পরে রাজু ভাস্কর্যে আয়োজিত সমাবেশে এ ঘটনাকে চরম অধ্যত্ব উল্লেখ করে অপরাধীদের দ্রুত বিচার দাবি করেন নেতারা। ভাস্কর্য ভাঙার বিষয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে প্রতিক্রিয়া দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অভিযুক্তদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন তিনি। এ অপরাধ ক্ষমার অযোগ্য। সেখানে যারাই জড়িত থাক তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। পুলিশ সে ব্যাপারে তদন্ত করছে। অপরাধী যারাই হোক তাদেরকে শাস্তি পেতেই হবে। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রীও। ভাস্কর্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানান তিনি। ইসলাম কয়েকজনের কাছে কেউ লিজ দেয়নি, সুতরাং এই গুটি কয়েক মানুষের কথায় আপামর জনগণ যেমন বিভ্রান্ত হবে না, একই সাথে আলেম সমাজও কোনোভাবে বিভ্রান্ত হবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যারা আঘাত হেরেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জনগণের দাবি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, ৭ রাস্তা সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। এসব কর্মসূচি থেকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে স্বৈরতন্ত্র চলছে, গণতন্ত্র বলতে কিছু নেই বলেও মন্তব্য করেছেন তিনি। গণতন্ত্রকে ফিরিয়ে আনা সহজ নয়, সকল নেতাকর্মীদের ধৈর্য ধরে আন্দোলন চালিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি। কথা বলতে চাই, কোথা কি বাস্তবায়ন হয়েছে? এই যে আজকে যে দিবসটি আমরা বীর মুক্তিযোদ্ধাদের নাম আসবে, লোকে এই দেশকে স্বাধীন করেছেন, লোক রাখা এবং পেশাজীবীদেরকে আর একটি দুর্বার আন্দোলন গড়ে তুলে প্রধান অতিথি ফিরিয়ে আনা। এখন দেখেন নতুন ষড়যন্ত্র শুরু করেছে। গতকাল কুষ্টিয়াতে আমাদের বিএনপির অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে। এটা একটা গভীর চক্রান্তের নীল নকশার একটা অংশ। বাংলাদেশে তারা আবার অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে উপেক্ষা করে রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরকে আত্মহনন বলে আখ্যায়িত করেছে বিএনপি স্থায়ী কমিটি। তাদের দাবি, এতে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো কঠিন হয়ে যাবে। শনিবার বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে রোববার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর আপত্তির মুখে রোহিঙ্গাদের স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের এই প্রক্রিয়াকে আত্মহনন হিসেবে অভিহিত করেছে বিএনপি নীতি নির্ধারকরা।
এর ফলে রোহিঙ্গাদের সম্মান ও নিরাপত্তার সঙ্গে প্রত্যাবর্তনের দাবি দুর্বল হবে বলে মনে করছে বিএনপি। এই স্থানান্তর প্রক্রিয়া মিয়ানমারের স্বার্থ পূরণে সাহায্য করবে ও দেশের পরিবেশ, অর্থনীতি ও অর্থনীতিতে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব বিস্তার করবে বলে দাবি করেছে বিএনপি নেতারা। তাই মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে কূটনৈতিক উদ্যোগ বাড়ানোর পরামর্শ বিএনপি। হবিগঞ্জের মাধবপুরের শাহাজিবাজার রেল স্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দুপুর 12টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি শাহাজিবাজার রেল স্টেশনের কাছে পৌঁছলে 4টি বগি লাইনচ্যুত হয়। শাহাজিবাজার স্টেশন মাস্টার মোফাজ্জল হোসেন জানিয়েছেন, কুলাউড়া এবং আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এদিকে লাইনচ্যুত হওয়া বগিগুলো থেকে প্রায় 80,000 লিটার তেল নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ে স্থানীয়রা। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। নুরুজ্জামান, আমরা দেখলাম যে সেখানে অনেক লোকজন হুমড়ি খেয়ে পড়েছিলেন, তেল লুটপাট হয়েছে বলা হচ্ছে। কি পরিমাণ তেল লুটপাট হয়েছে এবং বেশ কিছু তেল নষ্ট হয়েছে আমরা দেখেছি। আমাকে জানিয়ে রাখি, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী রেলটি যখন শাহাজিবাজার স্টেশনে এসে পৌঁছে তখন দুর্ঘটনার কবলে পড়ে 4টি বগি ইঞ্জিন সহ 5টি বগি ইঞ্জিন এবং 4টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। লাইনচ্যুত হওয়ার পরে 2টি বগির তেল বিনষ্ট হয়ে যায় এবং তেলগুলো এবং অগন থেকে মাটিতে পড়তে থাকে। আশেপাশে স্থানীয় লোকজন তেল উদ্ধার করতে হুমড়ি খেয়ে পড়ে। তবে আমরা রেল বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি এবং তাদেরকে আমরা বলেছি কি পরিমাণ তেল বিনষ্ট হয়েছে। তারা আমাদেরকে সঠিক পরিসংখ্যান না দিলেও আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি 80,000 লিটার তেল দুটি ছিল, প্রায় 80,000 তেল ছিল এবং এই তেলের প্রায় অধিকাংশ তেল বিনষ্ট হয়েছে। এবং এই আজকে দুপুর 12টার দিকে যে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা শাহাজিবাজার হয়েছে। আমরা পিছনে দেখতে পাচ্ছেন এখন উদ্ধার কার্যক্রম চলছে। কুলাউড়া থেকে এবং আখাউড়া থেকে 2টি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালাচ্ছে। বিকাল 4টার সময় রেল উদ্ধারকারী 2টি ট্রেন পৌঁছালেই সন্ধ্যার পরে তারা কাজ শুরু করে এবং কাজ শুরু করার পর আপনার এখন পর্যন্ত কাজ চলছে। একটি ওয়াগন তারা লাইন থেকে উঠাতে পেরেছেন এবং বাকি লাইনগুলো উঠানোর চেষ্টা চলছে। আমরা রেল বিভাগের যে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সাদিকুল রহমানের সাথে আমরা আলাপ করেছিলাম। তিনি বলেছেন এবং উদ্ধার কাজ অনেক বিলম্ব হবে এবং উদ্ধার কাজের তারা তৎপরতা চালাচ্ছেন এবং তিনি জানিয়েছেন ইতিমধ্যে ঢাকায় থেকে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 3 দিনের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন বলে আমাকে জানিয়েছেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি পিছে কুলাউড়া এবং আখাউড়া থেকে যে 2টি রিলিফ ট্রেন এসেছে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। পুরান ঢাকার সোয়ারি ঘাটে বুড়িগঙ্গার তীরে এমপি হাজী সেলিমের কোল্ড স্টোরেজের কিছু অংশ ভেঙে দিয়েছে BIWTA। এছাড়া উচ্ছেদ অভিযান শুরুর আগে নিজ উদ্যোগে মদিনা গ্রুপের গুদাম সরিয়ে নেন সংসদ সদস্যের লোকজন। সব মিলিয়ে 165 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রাজধানীর পুরান ঢাকার সোয়ারি ঘাটের ইমামগঞ্জ, এখানে বুড়িগঙ্গার তীর ও বেড়িবাঁধের জমি দখল করে কোল্ড স্টোরেজ নির্মাণ করেছেন হাজী সেলিম। অভিযানে গিয়ে BIWTA দেখতে পায় নদীর তীরের অন্তত 10 ফুট জমি দখল করেছে কোল্ড স্টোরেজটি। ভেঙে দেয়া হয় তীরে থাকা কোল্ড স্টোরেজের স্থাপনা। আরও অন্তত 100 ফুট জমি দখল করেছে হাজী সেলিমের কোল্ড স্টোরেজ, যার মালিক পানি উন্নয়ন বোর্ড।
বিআইডব্লিউটিএ বলছে এ জমি দখলমুক্ত করতে চাইলে করা হবে সহায়তা। আমরা আমাদের সীমানা পিলারটাই মূলত বেশি প্রাধান্য দিয়ে থাকি। এখন অন্যান্য সংস্থার যদি এরকম অবৈধ দখলের জায়গা থাকে, তারা যদি আমাদের সাহায্য চায় বা আমাদের উচ্ছেদ অভিযানে একসাথে চলে আসতে চায়, আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো। তবে নদীর জমি দখলের বিষয়টি অস্বীকার করছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। এই জায়গা আমাদের না, এই জায়গা আমাদের না, এই জায়গা অন্য লোকের জায়গা। এই যে কে আলী ফ্লাওয়ার মিল, ওনাকে জিজ্ঞেস করেন। বিআইডব্লিউটির জায়গা তো এখানে 10 ফিট তার বছর। অভিযানের আগেই সরিয়ে নেয় হাজী সেলিমের মদিনা পানির ট্যাঙ্কের গুদাম। এদিকে অনেকেই অবৈধ স্থাপনা সরিয়ে নেয় নিজ দায়িত্বে। তারা বলছেন সরকার চাইলে ছেড়ে দেওয়া হবে পানি উন্নয়ন বোর্ডের জায়গাও। জায়গা আমি কিনে নিয়েছিলাম, সরকারে যখন পাইতে গেছে বাধ্য হয়ে আমার ছেড়ে দিব, আমি নিজেই ভেঙে দিয়েছি। কিনা সম্পত্তি, তারপরে অনেক টাকার বিনিময় আমরা কিন্তু এই পর্যন্ত ছিল, আমরা ভেঙে দিয়েছি। যখন যতটুকু প্রয়োজন আমরা দিতেছি। আমাদের নিজস্ব জায়গা, এখন আমরা ভাঙতে এই পর্যন্ত আসছি, সামনে আরো কতটুকু ভাঙে, সরকার যতটুকু চাইবো আমরা দিতে থাকবো। 10টি দোতলা ভবন সহ 165টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে দখলমুক্ত হয়েছে প্রায় 2 একর জমি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় গোল্ডেন মনির কি করে 200 প্লট বরাদ্দ পেল খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে রাজুক এবং গৃহায়ন অধিদপ্তরের কোন কর্মকর্তা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে। কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে অবৈধ সম্পদ, অর্থ পাচার বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করবে দুদক। রাজধানীতে একচিলতে জমির মালিক হওয়া অনেক নাগরিকের সারা জীবনের স্বপ্ন। সেখানে রাজধানী জুড়ে গোল্ডেন মনিরের নামে আছে 200 প্লট, যার অনেকগুলোই বিক্রি করেছেন তিনি। একটি প্লট বরাদ্দ পেতে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায় থেকে অনুমোদন প্রয়োজন, কিন্তু এক ব্যক্তির নামে কি করে এতগুলো প্লট বরাদ্দ হলো তা নিয়ে বিস্মিত দুদকের অনুসন্ধান দল। এসব প্লট বরাদ্দে কি অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখতে রাজক, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের নথিপত্র তলব করবে দুদক। এরই মধ্যে গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু ও রাজকের পরিচালক শেখ শাইনুল ইসলামকে তলব করা হয়েছে। এটা তো অনুসন্ধানকারীর কর্মকর্তার বিষয়। অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধান করে যেভাবে কমিশনের সুপারিশ করবে, সেই সুপারিশের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত করাবে। নানা সময়ে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতিতে অভিযুক্ত গোল্ডেন মনির, তাই সময় ও খাত অনুযায়ী অনুসন্ধান পরিচালনা করছে দুদক। সমস্ত প্রক্রিয়া শেষ করতে সময় লাগে বিধায় আমরা সকলের কাছে সেইভাবে উপস্থিত হইনি। তবে এই অপরাধগুলো আমাদের নিজস্ব প্রক্রিয়ায় চলমান রয়েছে এবং মামলা নিখুঁতভাবে পরিচালনা এবং দায়ের করার স্বার্থেই আমাদের সময়ের প্রয়োজন হয়। এরই মধ্যে গোল্ডেন মনিরের 650 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 31 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 24, নারী 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6,838 জনের। 137টি ল্যাবে 24 ঘন্টায় 13,218 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,666 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.6%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 4,77,545 জন। সুস্থ হয়েছেন 2,522 জন। এ নিয়ে মোট সুস্থ 3,95,960 জন। বিশ্বে করোনায় একদিনে প্রাণ গেছে আরও 10,000 মানুষের। নতুন শনাক্ত 6,20,000-এর বেশি। এতে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 6,68,00,000। আর এই পর্যন্ত প্রাণহানি 15,33,000-এর বেশি। করোনা থেকে সুস্থ হয়েছেন 4,62,00,000 মানুষ। 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত এবং মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মারা গেছে 2,000-এর বেশি। গত কয়েকদিনের মতো শনিবারও দেশটিতে শনাক্ত 2 লাখ ছাড়িয়েছে। সংক্রমণ রোধে রোববার থেকে ক্যালিফোর্নিয়ার 2টি অঞ্চলে নতুন করে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। ব্রাজিলে একদিনে শনাক্ত হয়েছে 36,000 আর মৃত্যু 480 জনের। ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানির মতো দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে হিমশিম খাচ্ছে তুরস্ক। 25 নভেম্বর থেকে দেশটিতে প্রতিদিনই শনাক্তের রেকর্ড হচ্ছে। যুক্তরাজ্যের পর এবার ভারতে করোনা ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমতি চেয়ে আবেদন করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার।
এরই মধ্যে ভারতীয় ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের টিকা প্রয়োগের অনুমোদন পেলেও ভ্যাকসিন সরবরাহে ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা করছে বিভিন্ন রাজ্য সরকার। প্রথম দেশ হিসেবে এরই মধ্যে ফাইজারের করোনা ভ্যাকসিন অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। সেই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এবার ভারতেও ভ্যাকসিন প্রয়োগের অনুমতি চেয়ে আবেদন করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। যদিও ভারতের নিয়ম অনুযায়ী অনুমতি দেওয়ার আগে যে কোনো টিকারই নিজ দেশে ক্লিনিক্যাল ট্রায়াল হওয়া জরুরি। ফাইজারের আবেদনে এ বিষয়ে কোনো উল্লেখ নেই। জানুয়ারির মধ্যেই ভারতে 2টি করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের ছাড়পত্র পেতে পারে বলে দাবি করেছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রধান রণদীপ গুলেরিয়া। বিশেষজ্ঞরা মনে করছেন ভারতে করোনা টিকার 3য় পর্যায়ে যে ট্রায়াল চলছে সেটি শেষ হলেই ভারতীয় টিকা প্রয়োগের অনুমতি মিলবে। তারপর সাধারণ মানুষের দেহে শুরু হবে টিকা প্রয়োগ। এদিকে যুক্তরাষ্ট্রে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন অনুমোদন পেলেও যে পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করা হবে তা চাহিদা মেটাতে সক্ষম হবে না বলে আশঙ্কা বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় ও গভর্নরের। কেন্দ্রীয় সরকারের হিসেবে 2 প্রতিষ্ঠানের টিকা মিলিয়ে এ মাসের শেষে পাওয়া যাবে 4 কোটি ডোজ ভ্যাকসিন, যা দিয়ে মাত্র 2 কোটি মানুষের চাহিদা মিটবে। সিএনএনের জরিপও বলছে প্রথম চালানে আসা ভ্যাকসিন কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে সম্ভব হবে না। করোনা মহামারী শুরুর থেকেই এর প্রতিষেধক আবিষ্কারে উঠে পড়ে লাগেন বিজ্ঞানীরা। অবশেষে শনিবার থেকে রাশিয়ায় শুরু হয় ভ্যাকসিন স্পুটনিক 5-এর প্রয়োগ। টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম, পায়রা, মংলা বন্দর সহ সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই অনুষ্ঠানে এইসব কথা বলেছেন তিনি। এই চুক্তির মাধ্যমে দুদেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের 10 দিন আগেই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। দেশটি সেই অবদানকে আরও স্মরণীয় করতে ঐতিহাসিক এদিনেই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করল 2 দেশ। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি থাকলেও বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নেই কোনো দেশের। দীর্ঘ 20 বছর চেষ্টার পর অবশেষে বিজয়ের মাসে নিজ নিজ দেশের পক্ষে চুক্তি সই করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভুটানের অর্থ বাণিজ্য মন্ত্রী লোকনাথ শর্মা। এই চুক্তির ফলে বাংলাদেশ 100টি পণ্য এবং ভুটান 34টি পণ্য শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির সুযোগ পাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ সময় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, করোনার ধাক্কা মোকাবিলা করে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের অসাধারণ অর্জন। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অসাধারণ, যা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। পিটিএর মাধ্যমে 2 দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। এই চুক্তির মাধ্যমে 2 দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হলো। পিটিএর মাধ্যমে 2 দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমৃদ্ধ দেশ গড়তে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কে বিশ্বাসী বাংলাদেশ। আঞ্চলিক সুদৃঢ় যোগাযোগ অবকাঠামো সমৃদ্ধির নতুন দুয়ার উন্মোচন করবে। করোনা পরবর্তী সময়ে টিকে থাকার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের কোনো বিকল্প নেই। ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম, পায়রা, মংলা বন্দর সহ সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে বলেও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভুটানের ব্যবহারের জন্য বাংলাদেশের যে কোনো বন্দর উন্মুক্ত করে দেয়া হবে। ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম সহ যে কোনো বন্দর ব্যবহার করতে পারবে। 2024 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর কিছু বাণিজ্য সুবিধা কমবে। এই বাণিজ্য সুবিধা দ্বিপক্ষীয়ভাবে অব্যাহত রাখতে বাংলাদেশ বর্তমানে 11টি দেশের সঙ্গে আলোচনা করছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
শিশুদের কাপড়, প্লাইউড, পার্টিকেল বোর্ড সহ 10টি পণ্যে ভুটানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ। বিপরীতে কাঠের তৈরি আসবাব, সিমেন্টের ক্লিংকার সহ 16 পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে ভুটান। দুদেশের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি PTA এর আওতায় এসব সুবিধা থাকছে। এতে আগামী 5 বছরে দুদেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ হবে আশা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। এই স্বীকৃতির দিনেই দেশটির সঙ্গে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি PTA করল ঢাকা। স্বাধীনতার গত 5 দশকে জোরদার হয়েছে দুদেশের সম্পর্ক। বিভিন্ন সময় নেওয়া পদক্ষেপে বাংলাদেশের 90টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পায় দেশটিতে। এর সঙ্গে যুক্ত হলো আরও 10টি পণ্য। বিপরীতে 18 ভুটানি পণ্যের সঙ্গে শুল্কমুক্ত সুবিধায় যোগ হলো আরও 16টি। সব মিলিয়ে 134 পণ্য অন্তর্ভুক্ত হলো দুদেশের PTA-তে। ভুটানের অর্থনীতি ছোট, বাণিজ্য আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম হাতিয়ার। আমরা রপ্তানি পণ্য বহুমুখীকরণ করতে চাই। এই চুক্তি আমাদের সেই পথ প্রশস্ত করবে। 2008-09 অর্থ বছরে দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল $13 কোটি। 2018-19 অর্থ বছরে যা দাঁড়ায় $58 কোটি। এর মধ্যে ভুটানে রপ্তানি হয় $7.5 কোটি পণ্য আর আমদানি হয় প্রায় $50 কোটি পণ্য। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, নতুন চুক্তির ফলে দুদেশের বাণিজ্য বাড়বে বছরে 15%। হিউজ পরিমাণ বোল্ডার স্টোর এগুলো আমরা ইম্পোর্ট করি এবং আমাদের মার্কেট খুলে যাওয়ার কারণে আমাদের অ্যাপারেল এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আমরা পাঠাতে পারবো। আমরা মনে করি এভরি ইয়ার অ্যাটলিস্ট 15% করে ইনক্রিজ হবে। বাই নেক্সট 5-6 ইয়ার্স ইট শুড বি ডাবল। এটা আমাদের আপাতত এক্সপেকটেশন। ভুটানের সঙ্গে PTA-কে টেস্ট কেস হিসেবে দেখছে বাংলাদেশ। অগ্রাধিকারমূলক কিংবা মুক্ত বাণিজ্য চুক্তি করতে আরও অন্তত 1 ডজন দেশের সঙ্গে আলোচনা করছে ঢাকা। এটা একটা সিম্বলিক জেস্টার এবং এই PTA-টা আইস ব্রেকিং। বাংলাদেশের বাইল্যাটারাল প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট অথবা FTA এর ক্ষেত্রে আইস ব্রেকিং হলো এবং আই থিঙ্ক ইট উইল ব্রিং আরও এডিশনাল যেগুলো পেন্ডিং আছে এগুলোকে আরও বাস্তবায়নে একটা সহযোগী ভূমিকা রাখবে। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, সম্ভাবনা বিবেচনায় দুদেশের আরও নতুন নতুন পণ্য PTA-তে যুক্ত হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মমিতা, আরও কিছু খবর জানাবো, তার আগে খেলার খবর জানাবো। শুরুতে শিরোনাম। লটারি ভাগ্যে মাশরাফিকে পেল খুলনা। চট্টগ্রামের জয়রথ থামিয়ে টানা 3য় সাফল্য ঢাকা। এবং কাতার ম্যাচ গোলকিপার জিকোকে দিচ্ছে আত্মবিশ্বাস, আগামীতে ধারাবাহিকতা রাখার লক্ষ্য। মাশরাফি বিন মর্তুজাকে চেয়েছিল 4টি দল, সেখানে ঢাকা, বরিশাল, রাজশাহী আশাহত। লটারি ভাগ্যে মাশরাফিকে পেয়ে গেছে খুলনা। সাকিব রিয়াদের পর দলে মাশরাফিকে পেয়ে রোমাঞ্চিত দলটি। 3 তারকার সমন্বয়ে এখন শিরোপা জয়ের স্বপ্ন ম্যানেজমেন্টের। কোভিড নেগেটিভ হলে হোটেলে উঠবেন মাশরাফি। সকালে ফিটনেস টেস্টের পর নেওয়া হয়েছে কোভিড টেস্টের নমুনা। সকাল সকাল ফিটনেস টেস্ট দিয়ে পাশ করেছেন। দেরি না করে সন্ধ্যাতেই মাশরাফির ভাগ্য নির্ধারণে লটারির ব্যবস্থা করা হয়। খুলনা, বরিশাল, রাজশাহী নাকি ঢাকা, কোন দলে যাবেন টাইগার সফল অধিনায়ক? লটারির টোকেন তোলেন মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। বাকি 3 দলের কপাল পুড়ে মাশরাফির নাম ঠাঁই পায় খুলনায়। সাকিব মাহমুদুল্লাহর পর একই দলে মাশরাফি। 3 পাণ্ডবকে নিয়ে আলোচনায় এখন দলটি। সবাই সমান সুযোগ আপনার সবার সামনে হয়েছে। যে নামগুলো ওনারা যে যার নাম তারা নিজেরা দেখে নিয়েছে এবং তারা নিজেরা কাগজটা ড্রপ করেছে এবং সবার সামনে থেকে আমি ভেরি নিউট্রালি, ইম্পার্শিয়ালি আমি এটা কাজটা করেছি আপনার সবার সামনে। মাশরাফি নিজে একজন ইন্সপায়ার করে সবাইকে। মাঠেও একটা দলকে সামনে থেকে আমার মনে হয় নেতৃত্ব না দিলেও সে ওই কাজটাও করে দিবে দলটার জন্য। ঘরোয়া ক্রিকেটে প্রথমবার কোনো দলে 3 সুপারস্টার, স্বপ্ন যেন বাস্তবে রূপ নিয়েছে। তাতে দারুণ রোমাঞ্চিত খুলনা ফ্র্যাঞ্চাইজি। আমরা খুবই এক্সাইটেড যে যেমন খুলনা মাশরাফি বিন মুর্তজাকে পেয়েছে এবছর। মাশরাফি বিন মুর্তজা আগে বিপিএল কখনো খুলনাতেও খেলেনি। এবার বঙ্গবন্ধু T20 টুর্নামেন্টে যেহেতু আমাদের খুলনা ডিভিশনে নড়াইলের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে আমরা পেয়েছি, আমরা খুবই এক্সাইটেড। আই এম শিওর ওনার অনুপ্রেরণায় আমাদের টিম এবং সকল প্লেয়ার আরও ভালো খেলবে। সবকিছু ঠিক থাকলে মাশরাফি খেলতে পারেন খুলনার পরের ম্যাচেই। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম।
মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের জয়রথ থামিয়ে দিয়েছে বেক্সিমকো ঢাকা। টানা 3 হারে ব্যাকফুটে থাকা মুশফিকের দল হ্যাট্রিক জয়ে লড়াইয়ে ফিরেছে দারুণভাবে। ইনফর্ম চট্টগ্রামকে 7 রানে হারিয়ে টেবিলে 3-এ উঠেছে ঢাকা। 146 রানের টার্গেটে 138 করেছে চট্টগ্রাম। চাপের মুহূর্তে 73 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা মুশফিক। ব্যাটে বলে দারুণ ছন্দে থাকা একটি দল। 146-এর টার্গেট কঠিন কিছু নয়। উঠতে থাকা চট্টগ্রামকে থামাতে তাই প্রয়োজন ছিল স্বাভাবিকের চেয়ে বেশি কিছু। 14তম ওভারে দারুণ ক্যাচে পরিস্থিতির চাহিদা মেটালেন যেন শফিকুল। 50-র খুব কাছে এসে লিটনের বিদায়। পরের ওভারে মিঠুন। বোলিং ফিল্ডিংয়ে দুর্দান্ত শফিকুল। আসরে প্রথম হারের গন্ধ সন্তর্পণে ভাসছে তখন চট্টগ্রাম শিবিরে। ঢাকা চট্টগ্রাম দ্বৈরথের উত্তাপ কি তবু চাপা পড়ে এত সহজে? আসরে প্রায় অপরীক্ষিত থেকে যাওয়া চট্টগ্রাম লোয়ার মিডল অর্ডার তখনও চালিয়ে যাচ্ছে শেষ চেষ্টা। টিমওয়ার্কে সেই প্রয়াসে ইতি টেনে দিলেন ক্যাপ্টেন মুশি। 10 দিনে টানা 4 ম্যাচ জেতার পর অবশেষে থামল চট্টগ্রামের জয়রথ। দিনের শেষটা অথচ ভিন্ন হতে পারত। নাইম তামিম সাব্বিরদের ব্যর্থতায় দিনের শুরুতে টলমটল বেক্সিমকো ঢাকা। টপ অর্ডারের টানা ব্যর্থতার মতোই অবিশ্বাস্য ধারাবাহিকতা এরপর মুশফিকের। প্রেসিডেন্ট কাপের পর দারুণ গতিতে ছুটতে থাকা রান মেশিনে আরেকবার সওয়ার ঢাকা। 50 বলে 73। ক্যাপ্টেন মুশির ব্যাটে পিছু হটেছে আসরের দুর্ধর্ষতম বোলিং অ্যাটাক। পরিস্থিতির দাবি মিটিয়ে দারুণ 34 ইয়াসিরের। 145-এর পুঁজি তখনও যথেষ্ট মনে হয়নি উন্মত্ত চট্টগ্রামের সামনে। অবনমনের শঙ্কা এড়ানো গেছে। জায়ান্ট চট্টগ্রামকে হারিয়ে লড়াইয়ে ফিরল ঢাকা। স্বস্তির মাঝেও কাঁটা টপ অর্ডারের পারফরম্যান্সে। ক্রিকেটে খুব লম্বা হয় না ওয়ান ম্যান আর্মির দৌড়। মুশফিক নির্ভরতা ঝেড়ে কবে দায়িত্ব নেবে ঢাকা টপ অর্ডার? প্রশ্নের জবাব দ্রুত খুঁজতে চাইবে ম্যানেজমেন্ট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাট হাতে রান পাচ্ছেন, তবে অধিনায়ক হিসেবে এখনও তেমন একটি কারিশমা দেখাতে পারেননি। নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট থাকলেও ইনিংস বড় করতে না পারার হতাশা রয়েছে। ডু অর ডাই পরিণত হওয়ার শেষ 3 ম্যাচে জয় চান ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে উইকেট কন্ডিশন বুঝে ব্যাট করার কৌশল রপ্ত করার তাগিদ দিয়েছেন সতীর্থদের। ব্যাট যে কথা বলছে না তেমনটা নয়। 5 ইনিংসে 30 পার করেছেন 4 বার, একটাতে 15। 52 গড়ে 187 রান করে ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন উপরের দিকে। তবে রেকর্ড তেমনটা নজরে আসছে না স্ট্রাইক রেট অথবা ম্যাচ জয়ী ইনিংস না থাকায়। দ্বিতীয় ম্যাচে 77 করার পর 32, 31, আবারও 32। খারাপ বলার উপায় নেই। স্ট্রাইক রেট নিয়ে ভাবনা নেই টাইগার অধিনায়কের, তবে আক্ষেপ আছে ইনিংস বড় করতে না পারার। লাস্ট 3 ম্যাচে 30 করে আউট হয়ে যাওয়া আমার থেকে আনএক্সেপ্টেবল, সত্যি কথা। স্পেশালি যে টিমে আমি খেলছি, যেখানে আমার পারফরমেন্সটা অনেক ম্যাটার করে, ওই জায়গায় যদি আমি 30 করে আউট হয়ে যাই, ইটস বেসিকলি আ ক্রাইম। সো অবশ্যই যদি 30গুলো যদি আমি 50, 60, 70 করতাম, অ্যাটলিস্ট 3টার মধ্যে যদি একটাও করতাম, তাহলেও হয়তো বা রেজাল্টটা একটু অন্যরকম হতে পারত। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়কত্বের দ্বিতীয় ইনিংস শুরু করবেন। তার আগে অফ ফর্মে থাকাদের দেখতে চান ফর্মে। যদিও টি-20 কাপের মধ্যে জাতীয় দল নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। সতীর্থদের তাগিদ দিয়েছেন উইকেট পরিস্থিতি বুঝে দলের চাহিদা অনুযায়ী ব্যাটিংয়ের কৌশল রপ্ত করার। উইকেটে তো সবাই একই উইকেটেই খেলছি, যারা ভালো খেলছে তারাও একই উইকেটেই খেলছে। উইকেট আমি কোনো সময় এক্সকিউজ দিই না। আমার কাছে মনে হয় যে আমরা এক্সপিরিয়েন্সড এনাফ সবাই, যে যদি উইকেট ডিফিকাল্ট হয় তাহলে ওই ডিফিকাল্ট উইকেটে কীভাবে খেলা যায়। যেটা বললাম যে হয়তো বা ডিফিকাল্ট উইকেটে আপনার 125-30 স্ট্রাইক রেট থাকবে না, বাট 105-10 স্ট্রাইক রেট থেকেও আপনি কিন্তু ব্যাটিং করতে পারেন। আসর শুরুর আগে দল মনমত হয়নি বলে হতাশার কথা জানিয়েছিলেন তামিম। মাঠের পারফরম্যান্সও সেই কথাই বলছে। তবে বাকি 2 ম্যাচে সতীর্থদের উজ্জীবিত করে বরিশালকে নিয়ে যেতে চান শেষ 4-এ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতারের বিপক্ষে বড় হারের পরও প্রশংসা কুড়িয়েছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন, অথচ ম্যাচের আগের দিন জানা ছিল না একাদশে থাকছেন কিনা। জাতীয় দলের নিয়মিত খেলার স্বপ্ন দেখেন জিকো এবং সেই দাবি জোরালো করে ফেলেছেন কাতার ম্যাচে।
এখন প্রত্যাশা ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের বাকি 3 ম্যাচে ঘুরে দাঁড়াবে দল। আমার সাথে আছেন গোলকিপার আনিসুর রহমান জিকো, ওয়ান ম্যান আর্মি। বাংলাদেশ কাতারের কাছে 5-0 গোলে হেরেছে, কিন্তু ম্যাচ শেষে সব প্রশংসা করে নিয়েছেন আনিসুর রহমান জিকো। তার সাথে কথা বলবো। জিকো, আপনার পারফরমেন্স সবাই প্রশংসা করছে, আপনার কাছে কেমন লাগছে? আমরা যদি ম্যাচটা ড্র করতে পারতাম তাহলে আমি সবথেকে বেশি খুশি হতাম, কারণ আমরা হয়তোবা আর একটু কম গোল রিসিভ করলে আরও ভালো হতো। আমি নিজে জানতাম না যে আমি বেস্ট 11-এ খেলবো। তো ম্যাচের একদিন আগে জিজ্ঞেস করছে যে আমি রেডি কিনা। আমি বললাম আই এম অলওয়েজ রেডি। ওদের সাথে যদি আমরা আরও পরে খেলতাম তাহলে ম্যাচগুলো হয়তোবা আমি ওদের সাথে মোটামুটি ফাইট দিতে পারতাম। কোনো গোল কি মনে হয়েছে যে এটাকে আমি সেভ করতে পারতাম, আপনার নিজের ভুলের কারণে গোলটি হয়েছে, এরকম কোনো গোল কি রয়েছে? না, আসলে দেখেন এখানে প্রথম গোল যেটা হয়েছে এটা কিন্তু ডিফ্লেকশন, আর সেকেন্ড গোলটা কিন্তু এমন গোল হয়েছে এটা ওয়ার্ল্ড ক্লাস। পেনাল্টিটা আমি সেভ দিতে পারতাম, আমার হাতে টাচ হয়েছিল, আর বাকি গোলগুলো আমি ট্রাই করলে হয়তো পাইতাম না। আপনি কাকে ফলো করেন, আদর্শ কাকে মানেন, এবং আপনি কিভাবে ট্রেন আপ করেছেন? আমি স্পেশালি ফলো করি জর্দান পিকফোর্ডকে আগে বলছি, আর যেহেতু আবার 9 আর 10 স্ট্রাইকার আছে, কারণ আমাদের ক্লাব আর ন্যাশনাল টিমের খেলা কিন্তু এক না। আমরা বসুন্ধরা বিল্ড আপ ফুটবল খেলি, ন্যাশনাল টিমে কিন্তু আমাদের ডাইরেক্ট ফুটবল খেলতে হয়। তো এই জন্য আমি অনেক ভিডিও দেখি, আমি নিজে এক্সট্রা অনেক হার্ড ওয়ার্ক করি। সামনে আরও 3টি ম্যাচ রয়েছে বিশ্বকাপ বাছাইয়ের, সেখানে ভারত, ওমান, আফগানিস্তান, দেশের মাটিতে সবগুলো খেলা হবে। সে ম্যাচগুলো নিয়ে কি পরিকল্পনা আছে? যে 3টা টিম আছে, ওই 3টা র্যাঙ্কিংয়ে অনেক ভালো, আমাদের থেকে অনেক আগে। আমরা অন্তত চাইব দেশের মাটিতে পয়েন্ট নিতে। বাংলাদেশের ফুটবলের স্বর্ণালী যে অতীত ছিল, ভবিষ্যৎটাও যেন তেমন কিছু হয়, এবং সেখানে এই জিকোর মতো খেলোয়াড়দের অনেক বেশি প্রয়োজন। বলা যেতে পারে বাংলাদেশের ফুটবলের নেক্সট বিগ থিং। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবরে এই ছিল আমার কাছে, আরও যে থাকছে। বরিশালের দুর্গাসাগর দিঘিতে অতিথি পাখির আনাগোনা 100 বছরের পুরনো ঐতিহ্য, কিন্তু 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবের পর আর আসেনি বিদেশি পাখিরা। দীর্ঘ 1 যুগ পর এবছর আবারও আসতে শুরু করেছে তারা। নানান প্রজাতির পাখি দেখতে দিঘিতে ভিড় করছেন দর্শনার্থীরা। পাখিদের ফিরে আসাকে স্বাগত জানিয়ে তাদের সুযোগ সুবিধায় বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সব মিলে পাখিদের কলকাকুলিতে মুখরিত এক অপরূপ দর্শনীয় স্থান দুর্গাসাগর। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরের খবরটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার কার্যক্রম 22 ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে আদালত। এই সময়ের মধ্যে আদালত পরিবর্তনের বিষয়ে উচ্চ আদালত থেকে আদেশ আনতে আসামি পক্ষকে সময় বেঁধে দিয়েছেন বিচারক। রাষ্ট্রপক্ষ বলছে, আদালত পরিবর্তনের আবেদন না আসলে ডিসেম্বরেই রায় হতো এই মামলার। এদিকে বিচার বিলম্বিত হওয়ায় ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় জানিয়েছেন নিহত আবরারের বাবা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় জেলে থাকা 22 আসামিকে রোববার সকালেই আদালতে নিয়ে আসা হয়। বেলা 12টার দিকে আসামিদের উপস্থিতিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে শুরু হয় মামলার কার্যক্রম। শুরুতে আদালতের প্রতি আসামি পক্ষের আইনজীবীদের অনাস্থার বিষয়ে শুনানি করেন বিচারক। এ সময় 22 আসামির আইনজীবীদের স্বাক্ষর যাচাই করেন আদালত। পরে এ বিষয়ে 22 ডিসেম্বরের মধ্যে উচ্চ আদালতের নির্দেশনা আনতে সময় দেয়া হয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী আবরারের বাবা বরকতুল্লাহ। মামলার চলমান গতি হঠাৎ বাধাগ্রস্ত হওয়ায় ক্ষোভ জানান তিনি। বিচার দীর্ঘায়িত করার জন্য হয়তো এটা সময় ক্ষেপণ করতেছে। হ্যাঁ, আমি চাই তো বিচারটা খুব তাড়াতাড়ি যাতে শেষ হয়। রাষ্ট্রপক্ষ বলছে, বিচারের চলমান গতি অব্যাহত থাকলে ডিসেম্বরেই রায় আসতো এই মামলায়। যেখানে 40 জন সাক্ষী হয়ে গেছিল এবং সেখানে আর 4-5 জন সাক্ষী হলে ডিসেম্বর মাসে রায় দেওয়া যেত। বিচার কার্যকে বিলম্বিত করার জন্যই আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীরা পরিকল্পিতভাবে এই মামলাটা বদলি মিস করার জন্য তারা আদালতে ফাইল করেছেন। আসামিপক্ষ বলছে, ন্যায় বিচার নিশ্চিত করতেই বিচারকের প্রতি অনাস্থা দেয়া হয়েছে। 22 তারিখ পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি। আমাদেরকে 22 তারিখের মধ্যেই উচ্চ আদালতে ফাইল করতে হবে এবং আদেশ আনতে হবে। গত বৃহস্পতিবার মামলার 31 নম্বর সাক্ষীকে নিয়ম না মেনে আবারও জবানবন্দি রেকর্ড করতে আনার ইস্যুতে আদালতে হট্টগোল হয়। পরে আদালতের প্রতি অনাস্থা জানায় আসামিপক্ষ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
31 ডিসেম্বরের মধ্যে সামুদ্রিক মৎস্য আইন 2020 সংশোধন না করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে 1 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করবে সামুদ্রিক মৎস্য আইন প্রতিরোধ কমিটি। রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে মেরিন ফিশিং ভেসেলস কিপার, মেরিন অফিসার ও নাবিকদের সমন্বয়ে গঠিত প্রতিরোধ কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির প্রধান সমন্বয়ক শামসুল ইসলাম রাশেদি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, গত 16 নভেম্বর আইনটি সংসদে পাশ হয়। 26 নভেম্বর রাষ্ট্রপতি অনুমোদনের মাধ্যমে 2020 সালের 19 নম্বর আইন হিসেবে গেজেট নোটিফিকেশন হয়েছে। তবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই আইন অফিসিয়াল নোটিশের মাধ্যমে এখনও জারি করা হয়নি। তারা বলেন, আইনের 8ম এবং 12তম অধ্যায়ে 32 থেকে 58 নম্বর ধারাগুলোতে অনভিপ্রেত, অগ্রহণযোগ্য ও আপত্তিকর কিছু বিষয় তথা ফিশিং ভেসেল মালিক, অপারেটর, স্কিপার সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে তখন হয়রানি, নাজেহাল, বিনা ওয়ারেন্টে দণ্ড, জরিমানা করার মতো ক্ষমতা দেওয়া উদ্দেশ্য প্রণোদিত। আইনটি চূড়ান্তভাবে প্রয়োগের আগে মেরিন ফিশিং জাহাজ মালিক সমিতি, মেরিন ফিশিং জাহাজ অফিসার সংগঠন, মেরিন ফিশিং জাহাজ নাবিক সংগঠনের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করার আহ্বান জানান তারা। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগাতে এফবিসিসিআই টেক্সি নামে প্রযুক্তি কেন্দ্র চালু করল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। রোববার রাজধানীর মতিঝিলে সংস্থাটির সম্মেলন কক্ষের উদ্বোধন করা হয়েছে। এ সময় এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, ভবিষ্যতে প্রতিযোগিতামূলক বাজারের সক্ষমতা নির্ভর করছে প্রযুক্তি খাতের বিকাশের উপর। তথ্য নির্ভর উদ্ভাবন দেশ জুড়ে ব্যবসায়িক সফলতার ভিত্তি হিসেবে কাজ করবে। করোনা মহামারীতে সারা বিশ্বে ডিজিটালাইজেশনের বড় জোয়ার এসেছে, বাংলাদেশও এর বাইরে নয়। এফবিসিসিআই টেক্সি কেন্দ্র ক্ষুদ্র, মাঝারি সহ সব খাতের জন্য সহায়ক হবে, বিশেষ করে নতুন উদ্যোক্তাদের উদ্ভাবনকে সাহায্য করবে। সাইবার নিরাপত্তা, ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলেও জানিয়েছেন এফবিসিসিআই এর সভাপতি। মাস্টার ডিগ্রি নিয়ে আমাদের ছেলেমেয়েরা দেখা যাচ্ছে 70% আন্ডার এমপ্লয়েড অথবা আনএমপ্লয়েড। সেই জায়গায় আমরা বলছি যে অ্যাপ্লাইড স্কিলস, এটা শুধু যে টেকনোলজি না, আজকে আমাদের টেকনোলজি ফোকাস ছিল, বাট আমাদের টেকনোলজি ছাড়াও কিন্তু প্রোগ্রামগুলো আমরা আছে। ঋণ বিতরণ, বৈষম্য সহ নানা জটিলতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর কাঙ্ক্ষিত প্রসার হচ্ছে না। দেশের মোট শিল্পের 73% কুটির, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান হওয়ায় এদের উন্নয়নে সরকারের কার্যকর নীতি প্রণয়ন প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। সকালে রাজধানীতে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে উঠে আসে এসব তথ্য। দেশে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো। উদ্ভূত পরিস্থিতি সামলাতে এসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করেছে সরকার। এসএমই প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বড় শিল্পগুলো সহজে ঋণ পেলেও নানা জটিলতায় এসএমই উদ্যোক্তারা তা পাচ্ছেন না। বরাদ্দকৃত তহবিলের 40%-এরও কম ঋণ দেওয়া হয়েছে এসএমই উদ্যোক্তাদের। প্রয়োজনীয় সুযোগ সুবিধায় পিছিয়ে থাকায় এসএমই উদ্যোক্তারা কাঙ্ক্ষিত প্রসার অর্জন করতে পারছেন না। এজন্য ঋণ বিতরণ প্রক্রিয়া সংশোধন, বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে এসএমইর ব্যবসায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা সহ সরকারের নীতি পরিবর্তন প্রয়োজন। ব্যাংকগুলো যদি ঝুঁকি মন করে, তাহলে যারা এই লোনগুলো ডিল করে, ইউজুয়ালি যারা এই সমস্ত এসএমই ডিল করে, তাদের মাধ্যমে ঋণগুলো বিতরণের ব্যবস্থা করা হোক, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে করা হোক। এসএমইর সাপ্লাই চেইনে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের থাকা উচিত যে এসএমইর জায়গা অল্টারনেটিভ ওয়ে নেওয়া না হয়, ইভেন ক্রেডিট গ্যারান্টি স্কিম দিয়েও লাভ হবে না। করোনায় ঘুরে দাঁড়াতে এসএমই উদ্যোক্তাদের জন্য ঋণের প্রবাহ বাড়ানো প্রয়োজন। সেই সাথে ঋণ বিতরণ এবং পরিশোধের সময়সীমা বাড়ানোরও পরামর্শ দেন সাবেক কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আতিউর রহমান। কোভিডের দ্বিতীয় ঢেউ যেহেতু এসে গেছে, এই সময়সীমা অন্তত আরো 6 মাস বাড়ানো উচিত বলে আমি মনে করি। বিতরণের 6 মাস জুন পর্যন্ত এটা করা উচিত বলে আমি মনে করি। নতুন এসএমই উদ্যোক্তাদের উৎসাহিত করতে নির্দিষ্ট কিছু খাতে অনুদান দেওয়া যেতে পারে। একই সাথে ফেসবুক সহ ই-কমার্স ভিত্তিক ব্যবসার গতি ধরে রাখতে ট্রেড লাইসেন্স প্রদানের পদ্ধতি সহজীকরণের উপরও জোর দেন বক্তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 1 যুগ পর অতিথি পাখি আসতে শুরু করেছে বরিশালের দুর্গাসাগর দিঘিতে। আর নানা প্রজাতির পাখি দেখতে দিঘিতে ভিড় করছেন দর্শনার্থীরা। পাখিদের আবাসস্থল স্থায়ী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
বরিশাল মহানগরী থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মাধবপাশা এলাকায় ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিটি। প্রায় 100 বছর ধরে এই দিঘিতে ছিল পাখির আনাগোনা, কিন্তু 2007 সালের নভেম্বরে সিডর আঘাত হানার পর থেকেই আর পাখি দেখা যায় না এই সাগরে। এক যুগ পর এই শীতে আবার আসতে শুরু করেছে পানকৌড়ি, বালিহাঁস, সরাইল, লালচা, শামুকভাঙা সহ নানা জাতের পাখি। তাদের বিচরণ দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখি দেখতে আসছেন পর্যটকরা। আমরা অনেক দিন পরেই পাখিগুলো দেখছি, যেগুলো এতদিন এখানে ছিল না। সো আমরা ট্যুরিস্টরা আসবোই সাধারণত। এত সুন্দর দুর্গাসাগর, এই পরিবেশটাতে যদি পাখি থাকে আরও মনোরম হবে। দুর্গাসাগরের সৌন্দর্য পাখিকে কেন্দ্র করেই, যেহেতু পাখি আবার আসা শুরু করেছে, আমরাও এসেছি, আশা করি পর্যটকরাও আবার ফিরে আসবে। এদিকে পাখিদের নিরাপদ অভয়ারণ্যের জন্য দিঘিতে চাষ করা হয়েছে লাল, নীল, হলুদ ও সাদা রঙের পদ্ম ও শাপলা। আর এই ছিল আজকে বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।